নমস্কার, চায়ের আড্ডায় সকলকে স্বাগত। সঙ্গে রয়েছি আমি লদম। আজকে চায়ের আড্ডা আমাদের পৌঁছে গেছে এই মুহূর্তে একদম বাংলাদেশ বর্ডারের কাছাকাছি। ঠিক এমনই এক জায়গায় আছি আমরা। আমাদের চায়ের আড্ডার আজকের আলোচনা হবে এই এলাকাকে নিয়ে, আমাদের দেশকে নিয়ে, আমাদের রাজ্যকে নিয়ে। তার সাথে সাথে এই মুহূর্তে সবথেকে বড় চর্চিত বিষয় রাম মন্দির নিয়ে, তা নিয়েও আলোচনা হবে। আমাদের সঙ্গে অনেকজন রয়েছেন। প্রথমে এলাকাকে নিয়েই আলোচনাটা শুরু করি। দাদা, কি বলবেন আপনার এলাকা নিয়ে? আমার এলাকায় নিয়ে তো অনেক দুশ্চিন্তা আমরা ভুগছি এখানে। যে আমরা বর্তমানে এমন প্রান্তে আছি, সেখান থেকে আমরা সরকারের কোনো সুযোগ সুবিধা এখানে পাচ্ছি না। সুযোগ সুবিধা বলতে বোঝায় রাস্তাঘাট আমাদের নেই। আমাদের পঠন পাঠনের সরকারি স্কুলগুলো তো ঠিক রকম পড়াশোনা হচ্ছে না। কঠিন আমাদের ছেলেগুলো সমস্যার মধ্যে দিয়ে পড়ে গেছে। এরকম আমাদের প্রচুর সমস্যা আমরা খুব ভুগছি। আমাদের পাশে কালিয়াগঞ্জ কলেজ আছে, রাস্তাঘাট নেই বলেই চলে। সেটা নিয়ে আমরা খুব সরকারের বিডিও অফিসে বহুবার ডেপুটেশনও দিয়েছি, কিন্তু কাজ এখন পর্যন্ত হয়নি। রাস্তা নেই আমাদের। শুধু রাস্তায় সমস্যা না, শুধু রাস্তা নয়, আমাদের স্কুল সমস্যা আছে। এমন সমস্যা আছে আরও যে আমাদের যে কাছাকাছি মার্কেটগুলো, বর্ডার প্রান্তে মানুষ আমরা, এখানে আমরা বিভিন্ন রকম সরকারি যেমন সুযোগগুলো আমরা সব বঞ্চিত হয়ে গেছি এখানে থেকে। অর্থাৎ আপনারা শুনতেই পাচ্ছেন এই মুহূর্তে এনারা কিন্তু অভিযোগ করছেন সরকারের সমস্ত রকম যে সুযোগ রয়েছে সেই সমস্ত সুযোগ থেকে কিন্তু বঞ্চিত। তার উপর আবার বর্ডারের কাছাকাছি বসবাস। আবার কথা বলবো, কি বলবেন আপনার এলাকাকে নিয়ে? আমাদের এলাকাকে আমরা যে জায়গায় আছি, যে অবস্থায় আছে আর কি, এমন আর কি ভাষায় খুঁজে পাচ্ছি না যে যা পরিস্থিতি আমাদের দেশের বা আমাদের রাজ্যের, যেটা বিশেষ করে কিছুক্ষণ আগে যিনি একজন বললেন যে রাস্তা, সত্যি আমি 2 বছর হয়ে গেল এই কন্টিনিউ কালিয়াগঞ্জ থেকে দরিয়ামপুরে যাচ্ছি, যে এত রাস্তা খারাপ, মানে খুব প্রচণ্ড খারাপ, যেটা ভাষায় বলা যায় না। যে আমাদের রাজ্যের যে সবসময় বলছে আমরা ভালো করছি, কিন্তু কোথায় ভালো করছে আমি তো খুঁজেই পাচ্ছি না কোন দিকে ভালো হচ্ছে। রাস্তার জন্য আপনারা পঞ্চায়েতকে জানিয়েছেন? বহুবার জানা হয়েছে, আমরা জেলাতে গেছি, এক কথায় কোনো জায়গা নেই যে আমরা বলিনি। রাস্তা, নতুন রাস্তা তৈরি কিংবা মেরামত করার জন্য পথশ্রী প্রকল্প শুরু হয়েছে। হ্যাঁ, সেটা শুধু শুনছি, কিন্তু কার্যকরী কোথায় হচ্ছে তা তো দেখতে পাচ্ছি না আমাদের এলাকাতে। আপনাদের না না না, কোনো কিছুই নেই, কার্যকরী হয় না না কার্যকরী। আপনাকে আমি রাস্তাটা দেখাতে পারি, কিন্তু আজকে যেমন আমরা এখানে দরিয়ামপুরে অর্থাৎ ভারতের লাস্ট সীমানা হাটখোলাতে যে বসে আছি, আপনি দেখতে পাচ্ছেন যে এই এলাকার পরিস্থিতি কোথায়। পরিকাঠামো নেই, এক কথায় বিভিন্ন প্রত্যেকটা দিকেই, মানে যেটা বলা যায় না আমরা কোথায় আছি, কোন জায়গাতে আছি, কী অবস্থায় আছি, ভাষায় বলা যাচ্ছে না। এমন জায়গায়, এমন পরিস্থিতি আছি যে বলতে পারছি না। লক করে যেমন দেয়, ঠিক সেরকম একটা পর্যায়ে। অবশ্যই এখানে যারা বসবাস করছেন তাদের মনে হচ্ছে যে যেহেতু সরকারের কোনো রকম উন্নয়ন এখানে পৌঁছয়নি, কোথাও যেন বন্দি হয়ে আছেন। রাস্তাঘাট ঠিকঠাক নেই, কিন্তু কথা বলবো রাস্তাঘাট বাদ দিয়ে আর কি মনে হয় আপনার এলাকায় উন্নয়ন হয়েছে? উন্নয়ন হয়েছে হয়নি এটা কথা বলবো না, উন্নয়ন হচ্ছে। সেটা নিয়ে মানে যে উন্নয়নটা হচ্ছে না, সেই উন্নয়নটা আমাদের আমাদের সব থেকে যেটা সমস্যা, আমাদের প্রতিদিন নিত্যদিন আমাদের একটা শহরমুখী, গ্রামের লোক তো সব শহরমুখী, প্রাইভেট টিউশনি, কাজের নেশা, হসপিটাল, শিক্ষকতা, যে কোনো কাজের জন্য কালিয়াগঞ্জে যেতে হয় আমাদের। আর নচেতে দিই হ্যান্তাবাদের রাস্তাটা ভালো, আমি বলবো না হ্যান্তাবাদ রাস্তা খারাপ। এই রাস্তাটা এমন একটা জায়গায় পৌঁছে গেছে না, বেদিন ধরে এটাকে আমরা ডেপুটেশন দিয়েছি, বলছি হবে, সবাই বলছে হবে না, কে করে না। আর পথশ্রী যে রাস্তাগুলো হচ্ছে সেটা হচ্ছে গ্রামের ছোটো ছোটো যে রাস্তাগুলো, সেই রাস্তাগুলো হচ্ছে, কিন্তু মেন যে রাস্তা সবার সঙ্গে যোগাযোগের যে মেন কানেক্টিভ যে রাস্তা, সেই রাস্তাটা কিন্তু হয়নি এখন অবধি। চিন্তা ভাবনা আরও হচ্ছে, জলের প্রকল্প রাস্তা খুঁড়ছে, আরও রাস্তা যতই দিন যাচ্ছে ততই রাস্তা আরও খারাপের দিকে যাচ্ছে। যদি ভাগ্যচক্রে বৃষ্টি হয় তাহলে কালিয়াগঞ্জ যাওয়ার নাম শুনলে আপনারা ভুলে যাবেন, কারণ যাবো কী করে, পৌঁছাবো, এত বাজে রাস্তা হয়ে যায়। যাক, এই আমাদের অন্য কিছু না, চাকরি বাকরি আমার আশার জন্য বলছি না, গ্রামীণ যেগুলো দরকার সেই জিনিসগুলো যদি একটু ভালো করে দেখাশোনা করে আমাদের নেতৃত্বের উপরে যারা যুদ্ধতম নেতৃত্বরা, তাহলে মনে হয় আমরা একটু ভালো দিশা পাবো যে না আমাদের কেউ খোঁজ করছে আর কি, যে আমরা আছি এদিকে। তো বলছেন নেতারা, বলছে হয়ে যাবে, এবার হবে। যাক, এই আশায় চলছি, চলতে হতে
কাটছে, বর্ষা যাচ্ছে আসছে, একটার পর একটা ইলেকশন হচ্ছে, যাচ্ছি। এখন জানি না আগামীতে আবার কি হবে। আচ্ছা, রাস্তাঘাট বাদ দিয়ে আর অন্য কোনো এমনি অন্য কোনো আপনি কোন সাইডে বলেন মোটামুটি শিক্ষা ব্যবস্থা কি নেই? শিক্ষা ব্যবস্থাতে স্কুল চলছে, মাস্টারমশাইরা স্কুল চালাচ্ছেন, ছাত্ররা স্কুল আসছে। মানে শিক্ষার মধ্যে একটা সব জিনিস শিক্ষা স্কুল ক্ষেত্রে সব থেকে খেলাধুলাটাকে বিলুপ্ত হয়ে যাচ্ছে। সেটাকে যদি একটু চালু করা যায় না, মনে হয় ছেলেটা মনে হয় আর একটু অ্যাডভান্সের হবে। এখন তো সব মোবাইলে খেলা হয়ে গেছে। হ্যাঁ, ওই সমস্যা, ওই মোবাইলটাকেই তো আমরা মানে সবার বাড়ি বাড়িতে মোবাইল এমন একটা জায়গা পৌঁছে দিয়েছে, মোবাইলটাকে ব্রেনগুলোকে হ্যাং করে ছাড়ছে। ছেলেগুলোকে যদি একটু যে খেলাধুলার মধ্যে রাখা যায় না, খেলাধুলা আমাদের এখানে পাশে যে মাঠ আছে, এখানে পাশে যে বিপ্লব ক্লাব যে আছে, ওরা খেলার সঙ্গে এখনও জড়িত হয়ে আছে। ক্রিকেট খেলা বলুন বা বল খেলা বলুন, ওরা আছে। এর সঙ্গে স্কুলও সহযোগিতা করছে না এটা বলবো না, স্কুল সহযোগিতা করছে, কিন্তু স্কুলের মধ্যে ছেলেরা যদি খেলাধুলার মধ্যে থাকতো না, আর মনে হয় বুদ্ধির বিকাশটা আর মানে বেশি ভালো হতো ওদের। পড়াশোনা দূরানপুর কিন্তু আমাদের আগাগোড়াই শিক্ষার দিকে বলুন, খেলাধুলার দিকে বলুন, অনেকটা অ্যাডভান্স ছিল। এখন জানি না কেন পিছিয়ে পড়ছে, আর্থিক অভাবে হতেও পারে, আর কাজের দিশা তো বাইরে যেতে হয়। খেলা হতো, এখন কি হয়? এখন হয় না, এখন মোটামুটি নিজেদের মধ্যেই হয়। ক্লাবের আমাদের যে লোকাল ক্লাবগুলো হয়, খেলাটা বল খেলাটা হয় আমাদের। এটা বুক ছেড়ে বললো, বল খেলাটা আছে আর কি, ধরে রাখছে। এখন জানি না কতদিন ধরে রাখতে পারবো আমরা। অবশ্যই স্কুলের ছেলেরা মাঠে ফিরুক, খেলাতে থাকুক, বুদ্ধির বিকাশ তো ঘটবেই, তার সাথে সাথে স্বাস্থ্যের কিন্তু খুব উপকারিতা। ফুটবল খেলা এমনই এক খেলা, মানুষকে মানুষের সাথে জুড়ে নেওয়ার খেলা। মানুষের এই ফুটবল খেলার ফলে অলসতা দূর হয়, এটা সবাই জানে। স্বয়ং বিবেকানন্দও বলতেন যে মন্দির যাওয়ার থেকে ফুটবল খেলা অনেক ভালো। কথা বলবো অবশ্যই, কি বলবেন আপনার এলাকার স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে? স্বাস্থ্য বলতে আমাদের গ্রামের মানুষের এমনি তো আমরা নিত্য পরিশ্রমী মানুষ। আমাদের স্বাস্থ্য ব্যাপারে কতটা আমরা নই, প্রতিদিনই পরিশ্রম করি মেহনত করার পরে। কিন্তু এই যে আমাদের স্বাস্থ্যকেন্দ্র আছে, এখান থেকে আমাদের ফ্রি থেকে দেওয়া হয় যদিও, তো সবাই কিন্তু আমরা গ্রামবাসীরাই অত না কনসাস না। আমাদের কোনো কিছু একটু কিছু ঘটলো, ওখান গিয়ে আমরা করি, এরকম ধরনের আমরা কনসাস নই বলে আমরা কিন্তু যাচ্ছি না ওখানে। হ্যাঁ, এমনি স্বাস্থ্যের দিক দিয়ে আমি বলবো যে আমাদের গ্রামের মোটামুটি ঠিক আছে, স্বাস্থ্য সচেতনতা ঠিক আছে। তবে এই যে পরিবেশটা দেখছেন, হ্যাঁ, এই যে নোংরা পরিবেশ, এইটা যে আমরা যদি সক্রিয়ভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, আরও এর মধ্যে আমাদের মানে কতগুলা মানে অসুখ রোগ ব্যাধি থেকে আমরা দূরে থাকতে পারবো। এই সচেতনতা আমাদের নিজেদের মধ্যে জাগাতে হবে। হ্যাঁ, দায়িত্ব কি নেবে? এখন দায়িত্ব আমাদের সামাজিকভাবে আমাদের একটা করতে হবে, মানে বোঝাপড়া করে আমাদের নিজেদের মধ্যে দায়িত্ব নিতে হবে। পঞ্চায়েতের মাধ্যমেও তো সামাজিক সচেতনতা আনার আছে তো আছে, কিন্তু আছে দেখছি, তবে সক্রিয়ভাবে কাউকে গ্রহণ করতে দেখছি না। অবশ্যই স্বাস্থ্য নিয়ে কথা হচ্ছে। স্বাস্থ্যের হয়তো মানে মানুষের মধ্যে সেই সচেতনতা হয়তো এখনও পৌঁছেনি, যে কারণে আমাদের পাশাপাশি চারপাশে নোংরা আবর্জনা থাকছে। সেই নোংরা আবর্জনা থেকেই কিন্তু অনেক সময় রোগ জীবাণু অনেক কিছু কিন্তু আমাদের মধ্যে ছড়িয়ে পড়ছে। আমরা জানি জমা জল থেকে মশা হয়, সেভাবেই অনেক নোংরা আবর্জনা থেকেও কিন্তু অনেক রকম রোগ হতে পারে, এই সম্ভাবনাটা কিন্তু থাকে। কথা বলবো এই সরকারি যত সমস্ত সুযোগ সুবিধা রয়েছে আপনাদের এই এলাকায়, আপনার এই এলাকার সুযোগ সুবিধা রাস্তা বাদ দিয়ে বাকি সমস্ত যে সুযোগ সুবিধা, এই বলুন বার্ধক্য ভাতা থেকে শুরু করে এই সমস্ত কি সব কিছু আপনার এলাকার মানুষ পায়? বার্ধক্য ভাতা এখন আগের থেকে অনেক ভালো পাচ্ছে, এটাও ঠিক বলবো না যে পায়নি, পাচ্ছে। তবে সেই বার্ধক্য ভাতাটা যদি আরও একদম ঠিক গ্রাউন্ড লেভেলে গিয়ে যাদের প্রকৃত প্রয়োজন তাদেরকে খুঁজে যদি সরকারের তরফ থেকে দেওয়া হয় একদম নিখুঁতভাবে, তবে হলে আমার মতে খুব ভালো হয়। এমন লোকটা পাচ্ছে, হয়তো ওর দরকার নাই, কিন্তু এমনও আরও লোক আছে যে ওরা এখনও পায়নি। আমার যেমন বাড়ির পাশে বেশ কয়েকজন আছে, ওর কিচ্ছু নাই, অথচ পাচ্ছে না। আমার সাথে কালকে কথা হলো যে বাবু আমি কিন্তু বৃদ্ধ ভাতা পাচ্ছি না, কোথায় কী করতে হবে। আমি তখন বললাম যে
বর্তমান তো সরকার বলছে দুয়ারে সরকার ওখানে আবেদন করো, বলছে আমি দুয়ারে সরকার অনেকবারে করেছি কিন্তু কই সাড়া তো পাচ্ছি না। তো এটা থেকে যদি সরকারিভাবে ভালোভাবে একটা নিখুঁত তদন্ত করে যদি সেই সমস্ত বৃদ্ধ মানুষদের পাশে দাঁড়ায় তবে আমার মতে খুব ভালো হয়। অবশ্যই প্রকৃত যারা ভাতা পাওয়ার যোগ্য তারা যদি না পায় খারাপ তো অবশ্যই লাগবেই, এবং এখানে তাদেরকে খুঁজে খুঁজে দেওয়াটাও কিন্তু সরকারের কাজ। অর্থাৎ যে পঞ্চায়েতের কর্মচারীরা রয়েছেন ওনাদের কাজ, যে মেম্বার রয়েছেন তার এলাকায় যে সমস্ত মানুষজন রয়েছেন যারা ভাতার প্রাপ্য তারা যেন পায় তার খোঁজ নেওয়াও কিন্তু ওনার কর্তব্য। এ নিয়ে কথা হবে, আবার কথা বলবো, কিন্তু সময় একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। এবার আমাদের আলোচনার বিষয় একটু অন্যরকম করি, অর্থাৎ আমাদের রাজ্য, দেশ এবং রাম মন্দির নিয়ে আলোচনায় চলে যায়। কি মতামত এখানের মানুষের? অবশ্যই এই মুহূর্তে সবথেকে চর্চিত বিষয় রাম মন্দির। কি বলবেন, রাম মন্দির রাজনীতির বিষয় হয়ে যায়নি তো? না, রাম মন্দির হয়েছে, ভালো হয়েছে, আমাদের সনাতন ধর্মর ভালো হয়েছে। তারপরে যে হোক, এখন আমাদের হিন্দুদের সবাইকে উদ্যোগ হতে হবে। এ নিয়ে কথা হবে, কি বলবেন আপনি এই রাম মন্দির নিয়ে? কি বলবেন রাম মন্দির নিয়ে? কি বলবো, কি ভালো আমাদের মানে হিন্দু ধর্মের যে রাম মন্দির এতদিনের দীর্ঘদিনের এটা বাসনা ছিল, প্রতিষ্ঠানটা শুরু হলো, সবাই বাড়ি বাড়ি প্রদীপ জ্বালিয়েছে এবং ভালো আগামীতে আরও যেন রাম মন্দির সম্বন্ধে ভালো হয়, বা আমরাও চাই যে এই প্রতিষ্ঠানটা অনেক দিন ধরে অকেজো হয়েছিল, আগামীতে আরও ভালো হোক রাম মন্দির। আমরা সহযোগিতা করব যথেষ্ট। রাম মন্দিরকে নিয়ে যেভাবে বিতর্ক শুরু হয়েছে, কি বলবেন সেটা নিয়ে? বিতর্ক, বিজেপি একদিকে, তৃণমূল, এরা হলো তৃণমূল বিজেপি, এরা তো চায় না ভালো জিনিসটা, না সবাই তো সব রকম জিনিসটা ভালো চায় না। তো এটা একটা ধার্মিক জিনিস, একটা সবারই প্রতিষ্ঠান, সবাই যাবে। এখন দ্বন্দ্ব যদি আমাদের এর মধ্যে হয়ে থাকে, আপনি আমি এর মধ্যে যদি দ্বন্দ্ব হয়ে থাকে, তাহলে তো আমরাই ভুল করব, সেই প্রতিষ্ঠানটা আবার অকেজো হয়ে থাকবে। বেশ কয়েকশো বছর ইংরেজদের আমল থেকে ওইটা ভগ্ন অবস্থায় পড়ে আছে। আজকে আমাদের ভারতবর্ষ একটা ভালো জায়গায় রাম মন্দির নিয়ে ভালো জায়গায় পৌঁছাইছে, তাতে যদি আমাদের মধ্যে দ্বন্দ্ব হয়, দ্বন্দ্ব হয়ে থাকবে, মানুষ একটু দ্বন্দ্ব থাকবেই, এই কি বলবো আর। অবশ্যই, কিন্তু এখানে অনেকজনের আবার প্রশ্ন যে রাম মন্দির তো হয়ে গেল 800 কোটি টাকা খরচা করে, হ্যাঁ, তাতে মানুষের আর কি অন্য উন্নতি কি হবে তাতে? না, ওইভাবে তো উন্নতি তো এইভাবে হবে না। রাম মন্দির নিয়ে কি উন্নতি হবে? আমাদের হিন্দু ধর্মের ধর্ম একটা বলেই এইটুক, তাছাড়া উন্নতি যে কর্মব্যবস্থা যদি না করতে পারি, আমরা কর্মসংস্থান যদি না করতে পারি, তাহলে উন্নতি কোথায় হবে? প্রদীপ জ্বালালে যে আমাদের উন্নতি হয়ে যাবে, আমি বাড়িতে বসে থাকবো, তা তো হবে না। রাম মন্দির একটা আমাদের ধর্ম, এই ধর্ম নিয়ে একটু, তার মধ্যে এখন সাম্প্রদায়িক ও বলবে যে এটা ভালো না, বলছে অনেকে প্রদীপ জ্বালালে কি হবে বলছে, বিভিন্ন দলের ওরা বলছে যে এটা সাম্প্রদায়িক। কর্মসংস্থান নিয়ে কি বলবেন আমাদের রাজ্য এবং দেশের? কর্মসংস্থান নিয়ে কি বলবো? কর্ম তো দেশে তো দেখতেই পাচ্ছেন আপনারাও, আমরাও দেখতে পাচ্ছি যে একটা মানে শিক্ষাটাকে পঙ্গু করে দিয়েছে। কর্ম আসবে কোথা থেকে? শিক্ষা থাকলে না আমি কর্ম অন্য জায়গায় করতে পারবো। কিভাবে শিক্ষা পঙ্গু হয়েছে? আমাদের স্কুলে আমরা যখন পড়াশোনা করতাম তখন দশম শ্রেণী পর্যন্ত 15টা 18টা মাস্টার, এখন উচ্চ মাধ্যমিক সিলেবাসে এখন 12টা 14টা মাস্টার। শিক্ষা কি হবে? শিক্ষক নিয়োগ নাই। এসিসে দুর্নীতি নিয়ে কি বলবেন? শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে কি বলবো আর, এই তো হচ্ছেই, নিয়োগ তো হচ্ছে না, সব তো কেস হয়ে আটকে রয়েছে। আটকে রয়েছে, এই সরকারের আমলে আটকে রয়েছে। এখন কবে দিবে পেনাল এই সরকার? শিক্ষক নিয়োগ বাদ দিয়েও কিন্তু অন্য নিয়োগও কিন্তু হচ্ছে না তো, না রাজ্য সরকারের হচ্ছে না কেন্দ্র সরকারের হচ্ছে, কারো হচ্ছে না। অর্থনৈতিক অভাব, না দেশে অর্থনৈতিক পড়ে গেছে। আপনি অর্থনৈতিক অভাব বলছেন, কিন্তু ইডি সিবিআই তো অনেক টাকা বার করে নিচ্ছেন। বার করছে, যাদের ঘরে থাকার মতন তারাই বার করছে, যাদের ঘরে থাকা, আমাদের ঘরে নাই। অর্থাৎ অর্থনৈতিক সংকট আমরা শুনতে পাচ্ছি, অর্থনৈতিক সংকট দেশের, রাজ্যের। কিন্তু সেই অর্থনৈতিক সংকট যদিও মনে করছেন, কিন্তু অর্থনৈতিক সংকটের কথা কি বলবো, যে নেতার বাড়িতে ইডি সিবিআই রেড করছেন, সেখান থেকেই আমরা দেখতে পাচ্ছি অগাধ স্ক্যাম করে অগাধ টাকা বেরোচ্ছে, টাকা পাওয়া যাচ্ছে।
অনেক সম্পত্তির হদিস মিলছে, অনেক অনেক সম্পত্তি। এখনো পর্যন্ত এমন কোনো প্রায় নেতা নেই যার এরকম হদিস মেলেনি। আজ কয়েকদিনই আমরা খবর দেখছিলাম অল ওয়েস্ট বেঙ্গলে, তো হ্যাঁ, তার সাথে সাথে আপনি অন্য রাজ্যেও চলে যান, সেখানেও অগাধ সম্পত্তির হদিস মিলছে। ইডি সিবিআই যদিও তৃণমূল বলুন কিংবা আবার অন্য কোনো রাজনৈতিক দল বলুন, তারা বলছেন যে বিজেপি নিজেদের স্বার্থের খাতিরে ইডি সিবিআই দিয়ে রেড করাচ্ছেন, যদিও বলছেন। এ নিয়ে আলোচনা করব। কি বলবেন আমাদের রাজ্যের কর্মসংস্থান নিয়ে? আমাদের রাজ্যের কর্মসংস্থান নিয়ে মানে একদম যেটা সরকারের উদ্যোগ নেওয়া খুব দরকার, যে একটা এমন প্রসিডিওর বার করুক যে বেকারত্বরা যেভাবে রাস্তায় ঝুলছে এতদিন ধরে, তাদের প্রতি যদি লক্ষ্য করেন তবে খুব ভালো হয়। তা না করে আমার মতে সব নাটক হচ্ছে। এটা নাটক কেন? বেকারদের নিয়ে এত মানে দুর্যোগ ওরা কি দেখতে পাচ্ছে না? অনেক রকমের তো বেকারদের জায়গা তৈরি করানো যায়। আমি যেটা ভাবছি, আজকে আমাদের রাজ্যের যদি শিল্প জেলায় জেলায় বেশ কয়েকটা করে শিল্প করে, বিভিন্ন প্রকারের শিল্প আছে। যেমন আমি যখন 18 থেকে 20 বছর আমার বয়স ছিল, আমি তখন দিল্লিতে গেলাম ফরিদাবাদে। ওইদিকে এত শিল্প যে ওখানকার স্থানীয় মানুষদের সাথে আমি কথা বলছে আমরা সরকারি চাকরি করব না। কারণ হচ্ছে যে শিল্পতে গেলে তাদের অর্থটা বেশি ইনকাম হচ্ছে। তো সেই দিক থেকে আমিও ভাবছি আমাদেরও রাজ্যে যদি সেই সমস্ত রাজ্যের মতো যদি শিল্প করে সরকার, উদ্যোগ নেয়, তাহলে ওদের সব থেকে ভালো হয়। আমি শিল্প নিয়েই কথা বলবো। একসময় সিঙ্গুরের শিল্প, সেই শিল্প যেটা হওয়ার কথা ছিল কিন্তু শেষে হয়নি, কি বলবেন? এটা বন্ধ করে দেওয়া আমার মতে খুব খারাপ হয়েছে। এক কথা বেকারদের অন্ধকারে ফেলে দেওয়ার একটা চিন্তাধারা হয়েছিল। আবার আরও একটা কথা, শিল্পকে রাজ্যে আনার জন্য কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বাইরে যাচ্ছেন বারবার শিল্প আনার জন্য, কিন্তু প্রকৃত যাচ্ছেন কি যাচ্ছেন না সেটা সময়ে তো কথা বলছে, কি হবে কি করবে কি যে করছে তা তো আমরা এখন এই ছোট্ট হিসাবে বলতেও পারছি না। হ্যাঁ, তো এটা যারা ঊর্ধ্বতন আছেন তাদের খুব দরকার আর কি এটা ভাবা। অবশ্যই শিল্প যেখানে নেই সেখানে উন্নয়ন একটু কম হবেই, তা তো স্বাভাবিকই। বেকারত্বের সংখ্যা বাড়বে যদি সরকারি চাকুরিও না থাকে, অবশ্যই এ তো স্বাভাবিক জিনিস। কিন্তু এই বেকারত্ব দূরীকরণ হবে কি করে? সেই শিল্পটাই যদি না আসে, কবে আসবে সেই শিল্প? অবশ্যই সবাই তাকিয়ে আছে, কিন্তু কথা বলবো আবার এ নিয়েই। এই মুহূর্তে কেন্দ্র সরকারও কোনো চাকরি দিচ্ছে না, রাজ্য সরকার তো দিচ্ছেই না, শিল্প তো কোথাও হচ্ছে না। কেন্দ্র সরকার না এখানে শিল্প করে দিতে পারছে, কেন্দ্র সরকারের যে প্রকল্প এখানে চলে আমাদের রেল, সেই রেলেও কিন্তু নিয়োগ নেই। রেলের নিয়োগ কি করে হবে? একটাই হচ্ছে প্রশ্ন, যে মানে অর্থনৈতিক অভাবটা হয়ে গেছে। নিয়োগ করতে গেলেই তো পয়সা লাগবে, তাতে ওই কম্পিউটার সিস্টেমে 2 জন লোককে নিয়েই কাজ করছে, নিয়োগ তো হবেই না। নিয়োগ তো করতে অর্থনৈতিক অভাব, কিন্তু এই অর্থনৈতিক অভাবের কারণেও কিন্তু রাম মন্দির কিন্তু হয়ে গেল, আর হবে না। দানে ওটা তো সার্বিক উন্নয়নের জন্যই সবাই দান দক্ষিণা করলো, কিন্তু একটা কর্মসংস্থানের জন্য কে উন্নয়ন করবে? অর্থনৈতিক অভাব তো দেখতে পাচ্ছি না কোথাও। আছে অর্থনৈতিক অভাব। ওই যে বললো আমার সামনে যে বললো যে শিল্প না হলে তো মানে কর্মসংস্থানই হবে না। বিশেষ করে আমাদের দেশে, রাজ্যে হোক সব জায়গায়, রাজ্যে বিশেষ করে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে শিল্পটা অবশ্যই দরকার। বেকারত্ব দিনের দিন বাড়ছে, শিল্পর অভাবে, কাজের অভাবে বাইরে যাচ্ছে, কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের সব বাইরে চলে যাচ্ছে, কিন্তু ওয়েস্ট বেঙ্গলের কাজ নাই বলেই যাচ্ছে। শিল্প নাই এক নাম্বার, শিল্প না থাকলে বেকারত্ব বাড়বেই। অবশ্যই শিল্প না থাকলে বেকারত্ব বাড়বে। সেই বেকারত্ব কিভাবে দূরীকরণ করা যায়, এটা নিয়ে তো প্রশ্ন করতেই হবে। আপনার কি মনে হয় এই বেকারত্ব দূরীকরণ কি করণীয় সরকারের? সরকারের বেকারত্ব দূরীকরণের প্রথম সমাধানের উপায় হলো এখানে কোনো শিল্প কারখানা, মানে আমাদের লোকালে বিশেষত যেরকম
গুজরাট রাজ্যের মধ্যে দেখলাম শিল্প কারখানায় ভর্তি, আর আমাদের পশ্চিমবঙ্গ থেকে প্রচুর পরিমাণে শ্রমিক যায়। এখন তো আমাদের শিল্পের অভাবে এমন পর্যায়ে পড়ছে, কি উত্তরবঙ্গ কি দক্ষিণবঙ্গ সমানেই গ্রামগঞ্জ থেকে ছেলেগুলা কাজ না পাইলে কাজ না পেয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, তো এখানে যদি সরকার যদি উদ্যোগ নেয়, গুজরাটের মতো হরিয়ানা বা আরও এরকম ডেভেলপ রাজ্যের থেকে ওই রকম ছক নিয়ে, তাহলে এখানে আমাদের লোকাল যেগুলো বেকার, যেগুলো যুবক ছেলে, যেগুলো পরিশ্রমী, হ্যাঁ, এরা এখানেই কিছু রোজগার করতে পারে, তাহলে কিছুটা বেকারের সমাধান হতে পারে। অবশ্যই। আর তাছাড়া যে সময় লকডাউন হয়, অর্থাৎ কোভিড-19 করোনার সময় আমরা দেখেছিলাম যে লকডাউন হয়ে যায়, এবং লকডাউন হয়ে যাওয়ার ফলে তখন একটা নতুন শব্দের জন্ম নেয়, পরিযায়ী শ্রমিক। সেই পরিযায়ী শ্রমিকের সংখ্যা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ থেকে অনেক। বারবার শোনা যায় কেউ গুজরাটে কাজে গেছে, কেউ মহারাষ্ট্রে গেছে, কেউ চেন্নাই গেছে, কিন্তু রাজ্যে তার কাজ নেই। রাজ্যে যদি শিল্প থাকতো তাহলে হয়তো পরিযায়ী শ্রমিক হয়ে আর অন্য কোনো রাজ্যে যেতে হতো না। সেই শিল্পই কিন্তু চাইছেন আবার এখানের মানুষ। কবে পাবে তার তো জানা নেই, সে তো সময়ই বলবে। কিন্তু যেহেতু সামনে লোকসভা নির্বাচন, কি বলবেন লোকসভা নির্বাচন সামনে? উন্নয়নের তো সরকার বলছে উন্নয়ন করব, হ্যাঁ, সেই হিসাবে আমাদের বিশেষ করে আমরা যেই লোকসভাতে আছি, এই লোকসভার মানুষের যে গতি সেটা দেখতে পাচ্ছি যে প্রকৃতভাবে ভারতবর্ষের যে সরকার মানে করতে গেলে আমাদের মোদিদাকেই আমরা ভাবছি আর কি। উনার মতো প্রধানমন্ত্রী বিশেষ করে আমার জীবনে দেখতে পাইনি। আপনি চাইছেন যে মোদি হোক? হ্যাঁ, মোদি হোক। কেন চাইছেন? কেন চাইছি, যেটা বিশেষ করে আমি খবরগুলোতে যা দেখছি আর কি, বাইরের দেশেও যিনি যেভাবে মানুষকে বুঝাতে চেয়েছেন এবং ওনার কথা শুনছেন, তাতেই আমাদের বিশেষ করে আমি ভারতীয় হয়ে আমারও একটা গর্ব হচ্ছে। আমাদের এই ছোট একটা দেশ, সেই দেশের প্রধানমন্ত্রী অন্যান্য দেশদের পরিচালনা করতে যাচ্ছেন বা করছেন। আমাদের যে অর্থনৈতিক আগের থেকে অনেক ভালো আছে আর কি, পর্যায়ে চলছে, ভালো পর্যায়ে। হ্যাঁ, ভালো পর্যায়ে চলছে। কিছুক্ষণ আগে উনি তো বলছিলেন যে অর্থনৈতিক অভাব চলছে, সংকট চলছে। এখন যেটা বললেন যে রেল মানে কেন হচ্ছে না, সেটা সম্বন্ধে তো আমি বলতে পারছি না। তবে আমি যেটা দেখছি পরিসংখ্যান অনুযায়ী আর কি, ভারতের যে অর্থনৈতিক না যদি থাকে ভালো, যে এই যে কোভিড-19, এই যে আমাদের যে দেশের যে কতগুলো জিনিস আমরা বাইরে দিতে পারছি, এটাতে ভালো লাগছে আর কি। অবশ্যই। এবং সামনে যেহেতু লোকসভা নির্বাচন রয়েছে, আপনার কি মনে হয় আপনাদের সামনের লোকসভা নির্বাচনে আপনাদের যে এলাকার সমস্যা, সেই সমস্ত সমস্যাকে সমাধান করার প্রতিশ্রুতি দেওয়া হবে নাকি সত্যিই সমাধান হবে? দেখেন, রাজনৈতিক টানাপোড়েনটা কিন্তু আলাদা জিনিস। কারণ একদিক কেন্দ্র, একদিক রাজ্য, দুই সরকারেই মানে নিজে নিজে স্বার্থে করে যাচ্ছে সমানে। কিন্তু আমাদের কিন্তু এখানে বাস্তবিক পক্ষে কোনো রকম উন্নয়ন হয় নাই। মানে উন্নয়নের কথা বলতে গেলে প্রথম নাম্বার বলবো আমি, যেটা কিছুক্ষণ আগে আমরা আলোচনা করলাম বা করলো, যে কোনো উন্নয়নের জন্য যোগাযোগ রাস্তার ব্যবস্থা কিন্তু একদম দরকার। আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন। কিন্তু আমরা আজকে আমাদের যে কোনো নিত্য প্রয়োজনীয় জিনিসের জন্য শহর, মানে আমাদের নিকট শহর হলো কালীগঞ্জ, কালীগঞ্জে যেতে হয়। কালীগঞ্জের রাস্তা দেখেন এত বেহাল যে এখানে টোটো ছাড়া অন্য কিছু চলে না, তাও আবার টোটোওয়ালাগুলোও আবার যেতে চায় না। হ্যাঁ, তো এই যে পরিস্থিতি রাস্তার, গ্রামগঞ্জের প্রায় রাস্তা আমাদের এইরকম মানে খুব ভালো না একটা খুব। তো এখানে ইলেকশন পিরিয়ডে যখন ওরা ভোট চাইতে আসবে, তখন তো বলবে যে আমরা এই রাস্তা করব, অমুক করব, হ্যান করবো, ত্যান করবো। হ্যাঁ, এগুলা কিন্তু ওদের কিন্তু একদম মানে ইলেকশনের মানে ওইটার বুলি ওদের। কাজে কাজে এই মুহূর্তে বলতে পারছি না যে কোন সরকারকে আমরা ভোট দিব আর কে ইলেকশনের দিয়ে প্রবচন দিয়ে আগাবে, এ বলা যাচ্ছে না। মানুষের আমাদের সমস্যার সমাধান হবে কিনা তা আপনারাও জানেন? হ্যাঁ, জানি না। কারণ এই বেশ কিছুদিন ধরে আমরা এই সমস্যায় ভুগছি। আজ বিগত 3 বছর হয়ে গেল এই রাস্তার হাল একদম বেহাল। আমাদের আত্মীয় স্বজনগুলোও তো দূর থেকে আর আসতে চায় না।
বলে তোমাদের রাস্তা খুব খারাপ। এই হলো সমস্যা। অবশ্যই আমরা শুনলাম এখানের মানুষজন যারা রয়েছেন তাদের অভাব, তাদের অভিযোগ, ওনাদের যে অসুবিধা রয়েছে, যে অনুন্নয়ন রয়েছে, তা আদৌ উন্নয়ন হবে কি না তা তারাও জানেন না। যে সমস্যা রয়েছে তার সমাধান হবে কি না তাও জানেন না। কি করে জানবেন? যারা সরকারে রয়েছেন, যারা পরিচালনা করছেন, তারা যদি সেই সুযোগ সুবিধা না দেন তাহলে আর কেই বা দিতে পারে? সাধারণ মানুষ তো শুধু চায় নিজেদের দৈনন্দিন যাতায়াতের রাস্তা ভালো হয়ে যাক, কর্মসংস্থান হয়ে যাক, এগুলোই তো চায়। জীবনযাপন ভালোভাবে করতে চায়, এগুলোই তো চায়। দুবেলা দুমুঠো খাবার চায়, তার বেশি তো কিছু না। কিন্তু এই সমস্যার সমাধান কবে হবে তা তো সত্যিই কারো জানা নেই। সরকার কি আদৌ দেখছেন না ভবিষ্যতে দেখবেন? অবশ্যই বড়সড় প্রশ্ন কিন্তু এখানে থেকেই যায়। আর আজকের চায়ের আড্ডা এখানে শেষ করছি। নমস্কার।